স্নিগ্ধ বিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ২২। নাজহাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, সাথে সাথেই এখন ফজরের আজানের স্বর ছড়াচ্ছে চারিদিকে। তৌসিরদের নিজেদের ক্লিনিক আছে, সেখানে নিয়ে এসেছে তৌসির ওকে। নাজহার পেটের পাশ থেকে বুলেট বের করা হয়েছে। নাজহা বর্তমানে কেবিনে আছে রেস্টে, জ্ঞান ফেরেনি এখনো। তৌসিরের সাথে বিবিজান ওর বাবা এসেছেন। তাদের আসার পর রুদ্ররা সবাই এসেছে, সবাই বলতে নাজেম চাচা, মিনহাজ মামা, কেরামত, নুহমানরা এসেছে। বিবিজান যখন জিজ্ঞেস করেছিলেন নাজহার গুলি কিভাবে লাগলো, তখন বিবিজানকে তৌসির মিথ্যে বলেছে। জীবনে এই প্রথম সে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে বিবিজানকে, তাও শুধুমাত্র নাজহার জন্য। আজ বলেছে তৌসির টিগার টেনে মজা করছিল নাজহার সাথে, আর ভুলে নাজহার লেগে গেছে। অবশ্য বিবিজান এ কথা পুরোপুরি বিশ্বাস করেননি, তারপর ওকে খুব বাজেভাবে বকেছেন। ছোট্ট একটা মেয়ে, যদি বড় ধরনের ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো। তৌসির তো নিজের বাবার হাতে মারও খেয়েছে। ওর বাবা দুটো থাপ্পড় মাথায় মেরে বলেছেন, যদি নাজহার কিছু হয় তাহলে তৌসিরের কিডনি বের করে উনি বেঁচে দিবেন। তৌসির সব বকা সহ্য করে নিচ্ছে। সত্য অর্থে এসব তৌসিরের গায়ে লাগছে না। তৌসিরের প্রাণ তো লোটে আছে। নাজহার কাছে কলিজার খসখসানিটা কমছেই না, বরং ক্রমাগত স্রোতের মতো বাড়ছে। তৌসির কিভাবে আর কাকেই বা বলবে ও যে তার নাজহাকে আঘাত করেনি। নাজহা যে বড্ড বোকা, নিজেই বোকামি করে নিজেই কষ্ট পেয়েছে। নাজহার কি, ও তো জ্ঞানশূন্য হয়ে ঘুমিয়ে আছে। কোনো কষ্ট, কোনো ব্যথা অনুভব হচ্ছে না তার। সব তো তৌসিরের, সব দায়িত্ব ওর। একে তো নাজহার এই অবস্থা, শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। আরেক তো কতটি টাকা তৌসিরের যাবে। এই কষ্টের মধ্যেও তৌসির টাকার চিন্তাটাও করতেছে। কি আর করা, টাকা তো যাবেই, বউটা সুস্থ থাকলেই হলো। তৌসির কেবিনের সামনের করিডোরে বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, বুকে দুই হাত গুজে ঠান্ডা হয়ে। পাশেই নাজহার বাবা আর ওর মাস্টার চাচু আর তালা ভাই বসে আছেন। রাত ১টার সময় কল গিয়েছে তাদের কাছে, নাজহার গুলি লেগেছে। সিদ্দিক সাহেব সামনে যাদের পেয়েছেন তাদেরকে নিয়েই চলে এসেছেন। এসে ওনারা অনেক গলাবাজিও করেছেন বটে, তবে তৌসির তাদের একান্তে নিয়ে সাফ সাফ বলেছে, এইসব আপনাদের কীর্তি আমি জানি, আমারে জেলে দেওয়া ফাঁসানি সব। আর আমার পরিবার এসব জানে না। আপনাদের মাইয়া বাঁচতে ভয়ে নিজেই নিজেরে গুলি করছে, তাই এখন বেশি চিল্লাইলে আমার বিবিজান দাদাজান সবাই আপনাদের মাইয়ার আসল রূপ সম্পর্কে জানবো, আর পরে খেলা লাগবো। আপনারা তো জানেন আপনাদের কি দোষ। তৌসিরের কথাই শুনেই নাজহার পরিবারের লোক আর টু শব্দও করেনি কেউ, কারণ ওনারাই তো সব কিছুর মূল। এত কিছুর পরও যে তৌসির নাজহাকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক, আর কথা বলার প্রয়োজন নেই। তৌসির নিশ্চুপ হয়ে বসে আছে, তখনই ওর পাশে এসে রুদ্র দাঁড়ায়। রুদ্রকে দেখে তৌসির ওর দিকে এক নজর তাকায়, ফের কিছু না বলেই চুপ হয়ে যায়। রুদ্র তৌসিরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে, ভাই, ভাবির কোনোটা হইব না, চিন্তা করিও না। তৌসির রুদ্রের কথায় ওর চোখের দিকে তাকিয়ে কাঁধে রাখা রুদ্রের হাতটা নিজ হাতে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা কি আর এমনি এমনি হয় রে রুদ্র? পেটের মাঝখানে যদি লাইগা যাইতো, তাইলে আমার কত বড় ক্ষতি হইতো ভাবতাছোস? রুদ্র কি বলে তৌসিরকে সান্ত্বনা দিবে তা ওর জানা নেই, কি বলা উচিত তাও বুঝে ওঠার ক্ষমতা ওর নেই। তৌসির যে নাজহাকে বাঁচিয়ে রেখেছে, এতে আশ্চর্য রুদ্র। তার উপর তৌসিরের এমন চিন্তা করা। রুদ্র জীবনের প্রথম দেখতেছে তৌসিরকে এতটা চিন্তিত হতে কিছু নিয়ে। ঠোঁট, চোখ, মুখ শুকিয়ে যাচ্ছে বারবার তৌসিরের। হাত পা কাঁপতেছিল যখন তৌসির নাজহাকে নিয়ে গাড়িতে উঠছিল হসপিটালে আসার জন্য। রুদ্র কিছু মুহূর্ত চুপ থেকে তৌসিরকে বলে, আমি আসছিলাম বলতে ভাবির জ্ঞান ফিরছে, তুমি চাইলে দেখা করতে পারো। তৌসির এই শুনে তড়িৎগতিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে জোর গলায় বলে, শাওয়া, তো আগে বলবি না এটা? আমি এতক্ষণ ধরে এটার অপেক্ষা করছিলাম। এই বলে তৌসির দ্রুত পায়ে কেবিনের দিকে অগ্রসর হয়। সিদ্দিক সাহেব তৌসিরকে যেতে দেখে উঠে এসে রুদ্রকে জিজ্ঞেস করেন, নাজহার জ্ঞান ফিরেছে? রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। সিদ্দিক সাহেব জিজ্ঞেস করেন, আমি যাইতে পারমু? রুদ্র ওনার করা প্রশ্নে থতমত খেয়ে যায়, কি উত্তর দিবে বুঝে পাচ্ছে না। কিছু সময় চুপ থেকে কেবিনের দিকে তাকিয়ে বলে, আপনি এখন না যাওয়াই ভালো তালই মশাই। ভাই সাহেব তো গেল, এখন ভাই চলে আইলে যাইবেন না হয়। সিদ্দিক সাহেব রুদ্রের কথার যুক্তির গন্ধ পান, মনটা খসখস করছে মেয়ের জন্য, কিন্তু কি আর করা, আগের জায়গায় চুপ করে বসে যান। উনি বসতেই তাল্লা ভাই হালকা গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, জ্ঞান ফিরল নাজহার? সিদ্দিক সাহেব মাথা না বোধক নাড়িয়ে উত্তর দেন, হ্যাঁ, তৌসির গেছে দেখা করতে, না জানি মারে টারে কিনা। তালা ভাই একথা শুনে তিক্ত হেসে বলেন, তোমার কি মনে হয় তৌসির ভাই ওকে মারবে? এত বড় ঘটনাও ঘটিয়েছে, তারপরেও তৌসির ভাই কতটা ব্যাকুল হয়ে আছে।
আর এখন ওকে মারবে বলে মনে হয়? দেখো গিয়ে, ওকে জড়িয়ে ধরে হয়তো কান্না করতেছে। মাস্টার চাচু এতক্ষণ চুপ ছিলেন। তালা ভাইয়ের কথায় উনিও মত দিয়ে বলেন, তৌসিরাই যাই হোক, নাজহারে ফুলের টোকাও দিব না। সেদিন দেখলাম নিজ হাতে নাজহার পা ধুয়ে দিতেছে, তাও রাস্তার মধ্যে। আলা ভাই উঠে দাঁড়ান আর কঠিন গলায় বলেন, এতটা বিশ্বাস, এতটা ভালোবাসে তৌসির ভাই ওকে, আর ও কি করলো, আর কি করতেছে, সব তোমাদের জন্য। তোমরা এসব থেকে ওকে বের করে দাও, একটা সুন্দর সংসার করতে দাও ওকে। তৌসির ভাই ভালো রাখবে ওকে। এই বলে তালা ভাই উঠে দাঁড়িয়ে অন্যদিকে হনহনিয়ে চলে যান। সিদ্দিক সাহেব আর নাদের সাহেব স্তব্ধ হয়ে বসে থাকেন আগের জায়গায়। এদিকে তৌসির নাজহার কাছে বেডের পাশে রাখা টুলে বসে আছে। হসপিটালের সাদা চাদরে ফ্যাকাশে মুখে শুয়ে আছে নাজহা। তার নিরীহ চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে আছে তৌসিরের চোখের গভীর শূন্যতায়। তৌসিরও নিশ্চুপ। নাজহার এই কালচে সবুজ বাধ্য চাহনিতে সে নিজেও এক মায়াবী বাঁধনে আটকে আছে। দীর্ঘ নীরবতা ভেঙে নাজহা ধীরে ধীরে মুচকি হাসে। এই ক্ষীণ হাসিতেই লুকিয়ে আছে এক গোপন অহংকার। ফিসফিস করে সে শোধায়, তৌসির সাব, আপনি বড্ড বোকা। এই শুনে তৌসিরের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। সে হাত বাড়িয়ে নাজহার ডান হাতটি আলতো করে নিজের মুঠোয় পুড়ে নিয়ে বলে, এসব ছাড়ো, কেমন লাগছে? নাজহা তৌসিরের হাতের বৃদ্ধা আঙুল মুঠোয় ধরে প্রশ্নটিকে পাশ কাটিয়ে সরাসরি জিজ্ঞেস করে, মেয়র সাব, আমার মতো গাদ্দারকে বাঁচিয়ে রাখার কারণ? এই প্রশ্নে তৌসিরের মুখে ভেসে ওঠে এক কৃত্রিম হাসি। ওর কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে, বহুত হিসাব তোমার লগে বাকি, এত সহজে মরলে ওই হিসাবের কি হইব? নাজহা তৌসিরের কথায় ওর থেকে চোখ সরিয়ে নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, জানি তো, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নয়তো আমায় বাঁচিয়ে রাখার মতো মানুষ যে আপনি না। তৌসির আর কিছু বলে না। বলার ইচ্ছে ছিল অনেক কিছু, কিন্তু সময় নিয়ে অনেক কিছু বলবে, তবে এখন না, এখন থাক। বলার প্রয়োজন নেই বেশি কিছু। তৌসির কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে নাজহার দিকে ঝুঁকে তার উপর থেকে পাতলা সাদা চাদরটা সরিয়ে নেয়। এই দেখে নাজহা ছটফটিয়ে উঠে জিজ্ঞেস করে, কি হলো? তৌসির ওর কথায় কোনো উত্তর শোধায় না। চুপচাপ হাত বাড়িয়ে ওর পেটের ওপর থেকে পরনের মেডিকেলের শার্টটা সরিয়ে অপারেশনের জায়গাটিতে চোখ বোলায়। চোখ বুলানো শেষে মৃদু স্পর্শে হাত বুলিয়ে দেয় সেখানে। নাজহা হঠাৎ তৌসিরের ঠান্ডা স্পর্শে নাজহার শরীরটা আচমকা শিউরে ওঠে ও হিসহিসিয়ে আওয়াজ করে, উহু, এভাবে হাত দিচ্ছেন কেন? কাতুকুতু লাগছে, ব্যথাও লাগছে তো। ব্যথা? তৌসির নাজহার মুখে শুনে অবাক হয়। নাজহা কি আদৌ ব্যথা বোঝে? সে হয়তো জানে শরীরে আঘাত লাগলে কেমন লাগে, কিন্তু সেই বোঝার গভীরতা কতটুকু? কিন্তু তৌসিরের অন্তরের অন্তঃস্থলে যে নীরব ক্ষয়, যে যন্ত্রণা তিলে তিলে তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, সেই তীব্র বেদনার ভার কি নাজহা কখনো অনুভব করতে পারবে? নাজহার পক্ষে কি বোঝা সম্ভব আপন মানুষের জন্য কতটা হাহাকার জমা হলে একজন মানুষের ভেতরটা এমন শূন্য হয়ে যায়? মনে হয় না, না সে বোঝে না। কারণ সে যদি সত্যিই বুঝতো, যদি এক মুহূর্তের জন্য তৌসিরের এই ছটফটানি, এই নীরব কান্না সে দেখতে পেত, তবে সে কখনোই এমনটা করতে পারতো না। নাজহা নিজেকে এভাবে আঘাত করে, নিজেকে কষ্ট দিয়ে তৌসিরকে এমন নিদারুণ যন্ত্রণার মধ্যে ফেলতো না। আর এই না বোঝাটাই তৌসিরের ব্যথাকে আরো তীব্র করে তুলেছে। নাজহা নিজেকেও পোড়াচ্ছে, আর সেই আগুনের আছে তৌসিরের হাহাকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তৌসির কিছু সময় চুপ থেকে পাশ ফিরে নাজহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই ব্যথা বুঝোস নাজহা? তোরে মরণের দুয়ারে টলতে দেখে কতটা ব্যথা আমার হইছে, সেটা তুই বুঝোস নাজহা? নাজহা, তুই এত বোকা কেন? নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দিতে পারে না, নিরুত্তর রয়ে যায়। অনুশোচনা নাজহার না হলেও কোন এক অজানা কারণে নিজের মনে এক আলাদা খারাপ লাগা কাজ করে। ওকে চুপ করে থাকতে দেখে তৌসির সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, বদমাশির কঠিন পর্যায়ে তুই চলে গেছিস। তোর কপালে দিনরাত নিয়ম করে খালি ফুরেন দিয়া বাড়ি দিয়া তোরে ঠিক করতে হইবল নটি। নাজহা আজ আর তৌসিরের দেওয়া গালিতে রাগ করে না, শুধু মুচকি হেসে বলে, তৌসির, আমার না বেঁচে থাকার ভারী আক্ষেপ। যখন গুলি লেগেছিল খুব ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আক্ষেপের সমাপ্তি ঘটল বুঝি। তবে না, তা হয়নি। এই ঘৃণার জীবন আরও কাটাতে হবে। তৌসির নাজহাকে সরল গলায় বলে ওঠে, আর নাটকের বাণী গাইস না। গুলি তো আমারে মারতে চাইছিলি, যখন পিস্তল ঘুরাইতে পারস নাই তখন বাঁচার লাইগায় নিজেরে মারছস। নাজহা অবাক হয়। তৌসির এটাও জানে, জেনে ওকে বাঁচিয়েছে। কি জন্য তৌসির ওকে বাঁচিয়ে রাখলো? নাজহা বিস্ময় আড়াল করে সহজভাবে বলে,
সে তো বটেই, তারপরও মনে হয়েছিল বাঁচব না। আচ্ছা, এই গাদ্দারকে আমারে বাঁচিয়ে রাখলেন যে, কারণটা কি জানতে পারি? তৌসি দীর্ঘশ্বাস ছেড়ে নাজহার পায়ের কাছে বসতে বসতে বলে, সবাই তো ভালো লগে ঘর করে, আমি না হয় গদ্দারের লগেই ঘর করলাম, একটু ভিন্ন থাকলাম। নাজহা নিস্তুপ থাকে, তৌসির কি মতলবে ওকে বাঁচিয়ে রেখেছে কে জানে। এখন কোনোভাবে বাঁচলেই হলো। কি জন্য বেঁচে আছে জানার প্রয়োজন এই মুহূর্তে অন্তত নাজহা বোধ করছে না। তৌসির নাজহার পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ওর পায়ের পাতায় আঙুল বুলিয়ে দিতে দিতে বলে, সে তাইছে পায়ে, ইঞ্জেকশনের প্রভাব চইলা গেছে। এ বলেই তৌসির নাজহার ডান পায়ের তর্জনী টেনে ধরে। নাজহা হালকা ব্যথা পেয়ে চোখ মুখ খিচিয়ে আওয়াজ করে, তৌসির আস্তে টানুন, ছিঁড়ে নিবেন তো। নাজহার চিৎকার শুনে তৌসির তিক্ত গলায় বলে, ধুর সিনাল, এমনি টানাটানি মারাইস না, আমি তোর পায়ের আঙুল টানতেছি আর কিছু না। আপনি এভাবে টানছেন কেন? আমার পা থেকে হাত সরান, আমি মনে হয় বলিনি টানতে। তোর পা ধরার শখ আমার নাই, শুধু দেখতেছিলাম চেতাইছে নাকি। বিরক্তিতে এই কথা বলে তৌসির নাজহার কনিষ্ঠ আঙুল ধরে টেনে ধরে। নাজহা আবারও আওয়াজ করে ওঠে, আপনি খুব খারাপ তৌসির, কেন আমার সাথে ফাজলামি করছেন? আমি ফাজলামি করতেছি নে, তুমি বুঝবা না কি জন্য এটা করলাম। আচ্ছা হইছে, পা থেকে হাত সরান এখন, কেমন কেমন লাগে। তৌসির নাজহার কথার উত্তরে কিছু বললে তার আগে নাজহার বাবা আর মাস্টার চাচু কেবিনের দরজা খুলে প্রবেশ করেন। তারা বাইরে থেকে দেখছেন তৌসির যে নাজহার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর নাজহা মুচকে এসে কপাল কুঁচকে ওকে কিছু বলতেছে। সিদ্দিক সাহেব এমনটা একদমই আশা করেনি। তারা প্রবেশ করে শুকনো কাশি দেন। তৌসির কিছুটা সংকোচে পড়ে উঠে দাঁড়ায়, মনে মনে গালি দেয়, সাওয়া মাওয়া ফাইরা পাছায় লাথি দিয়া বের কইরা দিতে মন চাইতেছে খানকির পোলাদের। তৌসির এদের এই নাটক সহ্য করতে পারে না, একটুও পারে না। উঠে দাঁড়িয়ে তৌসির এবার নাজহার দিকে তাকায় এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলে, তুমি কথা কও, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। এই বলেই তৌসির সামনে এক কদম আগাতে নেয়, তখনই নাজহা তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৌসিরকে চোখ দিয়ে ইশারা করে কাছে ডাকে। এই প্রকাশ্য আহ্বানে তৌসির কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। শ্বশুরদের সামনে নাজহার কাছে যাওয়াটা কেমন দেখায়, কিন্তু না গিয়ে উপায় নেই, তাই সিদ্দিক সাহেবদের দিকে তাকিয়ে সে আমতা আমতা করে হেসে নাজহার দিকে এগিয়ে যায়। নাজহার মুখের কাছে ঝুঁকে যায় কি বলবে ও তা শোনার জন্য। ঝুঁকতেই নাজহার উষ্ণ শ্বাস তৌসিরের কানে এসে লাগে। নাজহা ফিসফিস করে আবদার জানায়, আমার খিদে পেয়েছে, ভারী কিছু নিয়ে আইসেন, কিপটামি করে আবার 5 টাকা দিয়ে বন নিয়ে আইসেন না। এই আবদারে তৌসির মৃদু হেসে মাথা ঝাঁকায়, আচ্ছা আনবনে। এই বলেই তৌসির সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। তৌসির চলে যেতেই মাস্টার চাচু এগিয়ে এসে নাজহাকে তুলে হেলান দিয়ে বসতে সাহায্য করেন এবং জিজ্ঞেস করেন, কেমন লাগছে এখন? নাজহা তাৎক্ষণিক ঝাঁঝালো উত্তর দেয়, আর কেমন লাগবে, গুলি খেয়েছো তো তুমি, বোঝো না কেমন লাগে। সিদ্দিক সাহেব তার পাশে বেডে বসে বড্ড করুণ গলায় বলেন, তুই এত বোকা কেন রে মা? তোরে তৌসির জীবনও মারত না, এটা না বুঝা গুলি করলি? যদি অন্য কোথাও লাগতো। বাবার কথায় নাজা একদৃষ্টিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে ওনার দিকে, তারপর হেলা করে বলে, আর কি হতো, মরে যেতাম। কিভাবে বুঝবো ওই লোক আমায় মারবে না? আমার পেট বরাবর পিস্তলের নল ধরে জিজ্ঞেস করতেছিল উদ্দেশ্য কি। যদি গুলি না খেতাম তাহলে আজ সারা রাত আমারে ভয় দেখাতো, অতপর একসময় সত্যিটা জেনে যেত। আব্বা, তৌসির শিকদারের খেলার কাছে আমাদের খেলা এখনো পুঁটি মাছের মতো, তার লগে পারবো না। মাস্টার চাচু তুলে বসতে বসতে নাজাকে আশ্বস্ত করেন, দেখ পারবো না সেটা আমরাও জানি, তবে না পারলেও কিছু একটা একাংশ করতে পারবো। তৌসিরের দুর্বলতা তুই, আর তাই তোর সব দোষ ওর কাছে তুলা পরিমাণ তুচ্ছ। আর এটাই সুযোগ, তুই কিভাবে কি করবি জানি আমরা, আমাদের উদ্দেশ্যটা সফল হলেই হলো। নাজা বাবার দিকে তাকাই, নিজের ভেতরে দ্বিধা প্রকাশ করে বলে, আব্বা ওই লোকটা খুব খারাপ, কিন্তু জানো আমার বেলা বড়ই অদ্ভুত তার আচরণ। আমার জন্য এক প্রকার সে পাগল। মানুষ সযত্নে যেভাবে আপন কিছুকে সাজিয়ে রাখে, ওভাবে আমায় রাখতে চাই। কত মিথ্যা যে আমার জন্য বলে তার হিসেব নেই। আমার বলা কত বিশ্রী কথা যে হজম করে তার শেষ নেই। আচ্ছা, এই লোককে আমার কি ঠকানো আদৌ উচিত? সিদ্দিক সাহেব নাজহার কথায় কঠোর হয়ে যান। তিনি নাজহার আবেগ নিয়ন্ত্রণে আনেন। নারীদের একটাই সমস্যা, আর তা হলো অতিরিক্ত আবেগ। মারে, আবেগ জলে ভিজাইয়া জাল লেগা গেছো, তা করো বুঝছো, নইলে তুমিও তোমার পাওনা পাইবা না। নাজহা চুপ হয়ে যায়। তৌসিরকে ঠকাতে তার বুকে খুব করে বাঁধে। তৌসির যাওয়ার সময় নাজহা যখন কেঁদেছিল, ওই কান্না মিথ্যা ছিল না,
ওই কান্না ছিল আফসোস এবং মিথ্যার আশ্রয় নেওয়ার আফসোসে। নাজহা নিয়তির কাছে বাধা, যদি এইসব নিয়ম ভাঙতে পারত তবে সে তৌসিরকে এত বাজে ঠকাতো না। তৌসিরের মুখের দিকে তাকালে তার কলিজা ফেটে যায়। তৌসির খারাপ, কিন্তু নাজহার সাথে আজ অব্দি খারাপ কিছু সে করেনি। উল্টো সবসময় নাজহাকে খুশি রাখার চেষ্টা করেছে, অথচ নাজহাই নাকি ওর পিঠে ছুরি মারছে। মাথা নিচু করে নাজহা জিজ্ঞেস করে, আর কেউ এলো না আমায় দেখতে? মাস্টার চাচু তখন উঠে দাঁড়িয়ে বলেন, এসেছে, আমরা গিয়ে পাঠাচ্ছি। কে এসেছে? এলেই দেখতে পাবি। সিদ্দিক সাহেব নাদেরের কথায় উঠে দাঁড়ান এবং নাজহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভালো থাকিস, যত্ন নেওয়ার কথা বলবো না, কারণ তোর জন্য আপত্ত তৌসিরই যথেষ্ট। নাজহা মাথা নিচু করে উত্তর দেয়, হ্যাঁ, তৌসিরই আমার জন্য যথেষ্ট। এই উত্তরে একই সাথে ছলনা, স্বীকৃতি এবং এক আলাদা কষ্ট লুকিয়ে আছে। সিদ্দিক সাহেবরা চলে যেতেই ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তালহা ভাই। নাজহার ওনাকে দেখে অবিশ্বাসে চোখ বড় হয়ে উঠল। হঠাৎ পাওয়া বিস্ময়ে দেহটা কেঁপে উঠল। হাত পায়ে শিরশিরে আতঙ্কের ঝাঁকুনি নেমে এলো। নাজহা ঠোঁট নেড়ে অনেক দ্বিধায় উচ্চারণ করল, আপনি? তালহা ভাই ধীর পায়ে এসে নাজহার বেডের পাশে রাখা টুলটিতে বসতে বসতে ওকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে এখন? কেন এমন বোকামি করলি? নাজহা ওনার দিকে অভিমানে চোখের পলক ফেলে না, সামনে স্থির চেয়ে থেকে শোধায়, কোন লালসায় মারলাম তা অবশ্য এতক্ষণে আপনার জানা হয়ে গেছে। তালহা ভাই এমন জিদি কথায় তপ্তশ্বাস ছেড়ে বলেন, জানি। তালহা ভাই যে জানেন সেটা নিশ্চিত হয়ে নাজহা বলে, তাহলে জিজ্ঞেস করছেন যে? তালহা ভাই নাজহারে বোঝান, নাজহা, এগুলো বোকামি, এগুলো ছাড়, এমন করিস না, এগুলো পাপ। তোর সংসার, সুন্দর সংসারটা নিজ হাতে শেষ করিস না। কিন্তু এসব বোঝার মানুষ নয় তো নাজহা। উল্টোও বলে ওঠে, আপনাকে পাওয়ার লালসায় এমন দু চারটে পাপের অধিকারিণী হতে আমার দ্বিধা নেই। তালহা এমন উত্তর আশা করেননি। উনি ভেবেছিলেন নাজহা হয়তো ওনাকে ভুলে গিয়ে নতুন করে জগৎ বুনেছে। তবে আজ ওনার সব ধারণা পাল্টে গেল। সে তার জেদ নিয়েই আছে। তালহা ভাই স্তব্ধতা কাটিয়ে বলেন, আমার জন্য এমন পাগলামি করিস না নাজহা, বোঝ বাস্তবতা। নাজহা সোজা কাঠগলায় শোধায়, সব কিছুর আগে আপনি, আপনি ব্যতীত পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ। নাজহা আবেগ ঝাড়, আবেগ দিয়ে বিবেচনা করলে হয় না, বাস্তবতা বড্ড কঠিন রে। আবেগ? নাজহা এই শুনে তালহা ভাইয়ের দিকে তাকায়। প্রতিবারই উনি এমন করেন, যখনই ভালোবাসা প্রকাশ করেছে তার নাম আবেগ দিয়ে তিনি দূরে ঠেলে দিয়েছেন। আজও তাই করলেন। এত নিষ্ঠুর কেন তিনি? নাজহা বড্ড অসহায় ভঙ্গিতে ওনাকে কয়েকটা কথা বলার জন্য মুখ খোলে। আজই সুযোগ, বলে দিক সব যতটুকু পারে। নিজেকে আমায় ভালোবাসতে বাধ্য করলেন, আবার ছাড়তেও বাধ্য করলেন। এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি আপনি হলেন? তালহা ভাই, আমার না খালি দামি জিনিসের দিকে নজর যায়, ভালোবাসা, সুখ, আর আপনি। জ্বরের তীব্রতায় যখন মহাবিশ্ব ভুলে যায়, কেবল আপনিই স্মরণে থাকেন। সম্ভবত আপনাকে এতটুকু ভালোবাসতে পেরেছি। আপনি আমার প্রথম ভালোবাসা, আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। বড্ড অবেলায় আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, ভালোই বেসেছিলাম। আমি অভিশাপ দিব না, যদি মনে করেন আপনি আমার সাথে ঠিক করেছেন, তাহলে এমন ঠিক যেন আপনার সাথেও হয়। আমাকে তো আপনার জীবনে রাখলেন না, তবুও মনে রাখেন, এই পৃথিবীতে কেউ একজন আছে যে আপনাকে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু আপনি তাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। তালহা ভাই, আপনি কি আমার হবেন না? পুনর্জন্ম বলতে তো কিছু হয় না। নাজহার প্রতিটি কথাই তালহা ভাইয়ের অন্তরে রক্তক্ষরণ ধরিয়ে দিয়েছে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বলেন, তোর এই কান্নায় আমার কিছু যায় আসে না নাজহা, তুই ইমোশনাল করার চেষ্টা করিস না আমায়। এই বলেই তপ্তশ্বাস ছেড়ে মনে মনে ভাবেন, কত সহজে বলি আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যে কি যায় কি আসে সেটা শুধু আমিই জানি। আল্লাহ ভাইয়ের এমন কথায় নাজহার চোখের পানি ছেড়ে দিয়ে ভেঙে চুরে স্বরে বলে, আমার অসহায় চোখের পানি মিথ্যা না, মিথ্যা না, বিশ্বাস করুন, মিথ্যা না। আমার হইয়েন না, কিন্তু আমি আপনাকে ভালোবাসিনি, এই মিথ্যা অপবাদ অন্তত আমাকে দিয়েন না। আমার আপনাকে নিজের করে পাওয়ার বড্ড আফসোস। তালা ভাই নাজহার মুখ পানে তাকান, শুষ্ক চোখ দুটো এখন বিরহের পানিতে টইটম্বর হয়ে আছে। খুব ইচ্ছে হচ্ছে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে দিতে নিজ হাতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাজহাকে ছোঁয়ার অধিকার যে শুধুমাত্রই তৌসিরের। তালা ভাই নাজহার কথার জবাব দেন, পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আফসোস করতে করতে মৃত্যুবরণ করে, তাই আফসোস কোনো বিষয় না।
নাজা নিজ হাতের উল্টো পিঠের চোখের পানি মুছে নিতে নিতে আকুতি ভরা গলায় জিজ্ঞেস করে, তালা ভাই, কি নাম দিব আপনারে? প্রেম, মায়া, নাকি শুধুই এক অনাকাঙ্ক্ষিত ধ্বংস? তালা ভাই হালকা তাচ্ছিলের হাসি টেনে ধরেন, আবেগ দিতে পারিস? নাজা তালা ভাইকে আবারও দু চোখের ভেজা ডগায় অনুরোধ মেশানো গলায় বলে ওঠে, জানেন তালা ভাই, দীর্ঘকাল ভালোবাসার পর বুঝলাম বহু বছর ভালোবাসা যায়, তবে একসাথে থাকা যায় না। নাঝার কথাগুলো ক্ষতবিক্ষত ভরসার মতো শোনালো তালহা ভাইয়ের কাছে। উনি কি বলবেন, কি বলার আছে ওনার? কিছু ব্যথা যে শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয়। তালহা ভাই এবার নাঝার চোখে চোখ রেখে ম্লান সুরে বলেন, নাঝা, তোকে কিভাবে বোঝাই? রাত আমারও হয়, কিন্তু ঘুম হয় না। যা নসিবে আছে তাই হবে। নসিবের কথা শুনে নাঝা ভরাডুবি ক্লান্ত স্বরে ফিসফিস করে ওঠে, মানলাম নসিবে যা আছে তাই পেয়ে যাব বা হয়ে যাবে, কিন্তু অন্তরে যে আপনি আছেন তার কি হবে? তাল্লা ভাই আর কিছু বলতে পারেন না, শুধু ওকে বলেন, এত আফসোস করিস না, সবশেষে আমরা পাই একটা অসহায় জীবন, যে জীবন নিয়ে আমাদের আফসোসের শেষ থাকে না। ভালোবাসতে চেষ্টা কর তৌসির ভাইকে, ভবিষ্যতে জীবন সুন্দর হবে। নাঝা নাছোড়বান্দা ও আবারও ওনার কথার বিরুদ্ধে গিয়ে নিজের কথা ধারণ করে, আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা কোনোদিন জন্মাবে না আমার। আমি এমন ভবিষ্যৎ চাইনি যেখানে শূন্যতার শূন্যস্থানে আলোর বড়ই অভাব। নাজা হয়তো আরও কিছু বলতে চাইছিল, ঠিক তখনই দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে তৌসির। তৌসিরের হাতে খাবারের প্যাকেট। তৌসিরের উপস্থিতি টের পেয়ে তাল্লা ভাই তড়িঘড়ি করে উঠে দাঁড়ান। নাঝার দিকে তাকিয়ে ম্লান হাসেন তিনি, কিন্তু সেই হাসিতে বিদায়ের করুণ সুর স্পষ্ট। ক্ষীণকণ্ঠে বলেন তিনি, আচ্ছা আমি গেলাম, সকালে আসবো না হয় আবার। নাঝা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তালা ভাই চলে যাবেন, সত্যিই চলে যাবেন। বুকের ভেতরটা মুচড়ে ওঠে তার। মুখ ফুটে যদি একবার বলতে পারতো, তালা ভাই থেকে যান না আরেকটু, শুধু একটু থেকে যান, কিন্তু আফসোস নাঝার যে সেই সাধ্য নেই, বিন্দু পরিমাণও নেই। তাই বুকের ভেতর জমে থাকা কান্নাটাকে গিলে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। আলতো করে মাথা দুলিয়ে অভিমানে জড়ানো গলায় বলে, না, আর আপনি কেন আসবেন? অযথা কষ্ট করার প্রয়োজন নেই তালহা ভাই। লাল চাচ্চু, মোল্লা চাচ্চু, ছোট চাচ্চুকে বলিও আসতে। তালহা ভাই অবুঝ নন, নাজার কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা বড্ড অভিমানের ছোঁয়াটুকু তিনি ঠিকই পেলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি শুধু বলেন, আচ্ছা তাইলে ভাই গেলাম। নাজা যান্ত্রিকের মতো মাথা নাড়ে, আচ্ছা। যাওয়ার আগে তালহা ভাই তৌসিরের দিকে এগিয়ে এসে তৌসিরের কাঁধে হাত রেখে পরম বিশ্বাসে বলে ওঠেন, খেয়াল রাখেন তৌসির ভাই, ভারী আদরের আমাদের নাজা, আর পারলে মাপ করে দিয়েন ওকে। জানি আপনি আগলেই রাখবেন, তারপরও বলছি একটু আগলে রাখেন, ভালো খারাপের বুঝটা এখনো আসেনি। তৌসির তালহা ভাইয়ের কথায় ওনার কাঁধে হাত রেখে ভরসা জগিয়ে ভারী গলায় বলে, চিন্তা করিও না তালহা, বোন তোমার অযত্নে থাকবে না। তৌসিরের চোখে নিরলস আস্থার ছাপ দেখে তালহা ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তৌসিরের মুখপানে চেয়ে বলেন, ভরসা করলাম, আসি। এই বলেই তালহা ভাই যাওয়ার জন্য সামনে পা বাড়ান। অন্যদিকে তৌসির ধীর পায়ে নাঝার দিকে অগ্রসর হয়। তালহা ভাই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান, একবারের জন্য আর পিছু ফেরেন না। তাকালেই যে মায়া বাড়বে, পা আর চলতে চাইবে না। রুমের ভেতর এখন পিনপতন নীরবতা। তৌসির নাঝার পাশে খাবারের প্যাকেটটা রাখে, তারপর শান্ত গলায় বলে, নোহমান স্যুপ এনে দিয়েছে, খাবে? নাঝা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, সম্পূর্ণ নিরুত্তর থেকে এক অচেতন দৃষ্টিতে তৌসিরের দিকে কেবল তাকিয়ে রয়। নাঝার এমন ভাবলেশহীন চাওয়া দেখে তৌসির ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি তালো, এমনি তাকাস কেন? নাঝা দৃষ্টি না সরিয়েই সেই আগের মতো তাকিয়েই বলে, রাগ হয় না আপনার আমার উপরে? আমাকে এত যত্ন করছেন। তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে তাচ্ছিলের হাসি। সে বাঁকা হেসে বলে, না হয় না, জানোস তালুকদারের মাইয়া, তোর বেলায় আমার কোনো রাগ ক্রোধ কাম করে না। আমার চোখে তুই মানে নির্মূল। তৌসিরের কথায় নাঝার তপ্তশ্বাস ছেড়ে হাসলো অল্পখানি। এই হাসিতে লুকিয়ে রইল বিষাদ, তীব্র এক বিষাদ। নাঝা হেসে বলে ওঠে, আপনার সব পাপ কবুল করে আমি যদি আপনায় মেনে নেই। নাঝার এই অতর্কিত কথায় তৌসির অভিভূত হয়ে নীরবতায় ডুবে যায়। চোখের পাতা ঝাপটাতেও ভুলে যায় সে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে এক বেখেয়ালি হাসি দিয়ে ব্যঙ্গ গলায় শোধায়, আমার পাপ তুই কি কবুল করবি? তুই নিজেই তো নোবেলপ্রাপ্ত গাদ্দার, আমার থেকে তো তোর পাপ বেশি। নাঝা জানতো তৌসিরের থেকে কখনোই কোনোদিনও ভালো কিছু শোনার আশা করা বৃথা।
তথাপি সেই আশা করেছিল তৌসিরের মনের আসল ভাবটা জানবে বলে, কিন্তু তার হলো কই, তৌসির উল্টো ওকে ভেটকিয়ে দিল। নাজহার কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে নিল। তৌসির ওকে মাথা নিচু করতে দেখে নিজেও নিজের ভুল জায়গায় রাশ টানল। সদ্য পলা জবানকে সামলিয়ে নিয়ে নাজহার দিকে ঝুঁকে গিয়ে নাজহার শার্টটা সাবধানে সরিয়ে অপারেশনের সেলাইয়ের জায়গাটিতে গভীর মনোযোগে চোখ বোলালো আবারও। তৌসিরের এই বারবার দেখাকে দেখে নাজহা বিরক্তিকর গলায় বলে ওঠে, এই, আপনি বারবার আমার পেট দেখতেছেন কেন? লজ্জা করে না আপনার? তৌসিরের লাজ লজ্জা বরাবরই কম, তাই নাজহার কথাটাও ও গায়ে না লাগে নাজহার ন্যায় সরল চোখে চেয়ে নির্লজ্জের মতো বলে, যে পেটে কয়দিন পর আমার টুনা বা টুনি বড় হইব, তার ন্যায় তাকাতে লজ্জা করব কেন লো সিনাল আমার? নাজহা চরম বিরক্তিতে কপাল কুঁচকে চ শব্দ বের করে বলে, সরুন তো, আমার খিদে পেয়েছে, খাবো আমি। তৌসির সরল না, জবাবে ওর দিকে আরেকটু ঝুঁকে ফিসফিস করে বনে, আমি যে খাবার আয়না দিলাম তার বদলে কিছু নেই? কথাগুলো শেষ করেই তৌসির আলতো হাতে নাজহার শার্টটা ঠিক করে দেয়। এরপর ধীরে ধীরে সে সরে আসে একেবারে নাজহার মাথার কাছে। হুট করে তৌসিরের এমন বিপজ্জনক সান্নিধ্য আর ঘনিষ্ঠতা দেখে নাজহা সচকিত হয়ে ওঠে। ভ্রু কুঁচকে বেশ সতর্ক গলায় সে জিজ্ঞেস করে, কি হলো? তৌসির ওর কথার কোনো উত্তর দেয় না, বরং আচমকা হাত বাড়িয়ে নাজহার থুতনিটা শক্ত করে চেপে ধরে। নাজহা কিছু বুঝে ওঠার আগেই তৌসির মুখ নামিয়ে আনে তার দিকে। অতঃপর তার গালে ঠিক ঠোঁটের কিনারায় গভীরভাবে ঠোঁট ছোঁয়া সে। অপ্রত্যাশিত এই স্পর্শে নাজহা জমে যায় নিজের অজান্তেই। আবেশে ও ভয়ে চোখ বুজে ফেলে, পরক্ষণে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলে ওঠে, তৌসির ছাড়ুন, কি করছেনটা কি? তৌসির আরও প্রগাঢ়ভাবে ওর গালে চুমু খেতে খেতে ওর কথার উল্টো পিঠে অন্য একটা অদ্ভুত কথা শোধাই, আর তা হলো, জবানের ঠিক রাইখো তালুকদারের মাইয়া, এইটার বহুর দাম। আজা বিভ্রান্তিতে পড়ে যায়, কি বলল তৌসির, কেন বলল? অদ্ভুত এক ঘোর লাগা চোখে নাজা থমকে রয়।